ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল দিয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১,৪৬,৪৯৪ জন শিক্ষার্থী, যার মধ্যে পাশ করেছে মাত্র ৭,৪৩৭ জন শিক্ষার্থী, অর্থাৎ ফেলের হার ৯৪.০৭%। এর মানে হলো প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন শিক্ষার্থী পাস মার্ক তুলতে পারেনি। চান্স পাওয়া তো দূরের কথা, চান্স পাওয়ার জন্য যে মার্ক পেতে হয় সেটা তো দূরের কথা, তারা পাস মার্ক তুলতে পারেনি। একটা জিনিস বলে রাখা ভালো, এই ভর্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করেছিল? যেসব শিক্ষার্থীরা জিপিএর ভিত্তিতে এগিয়ে, অর্থাৎ যাদের বেশিরভাগ এইচএসসিতে রেজাল্ট A+। ভাবা যায় কি ভয়াবহ একটা সময় পার করছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করা এই শিক্ষার্থীরা এইচএসসিতে A+ পেল কী করে? এরা কি করে এইচএসসিতে A+ পেল? এই প্রশ্নের উত্তর দিতে পারবে পরীক্ষার হলে যারা গার্ড দেয়, পরীক্ষার খাতা যারা দেখে তারা। এছাড়া এই প্রশ্নের উত্তর দিতে পারবে শিক্ষা বোর্ড, এবং প্রতি বছর গাদা গাদা A+ দেখিয়ে শিক্ষার মান বেড়েছে বললে যাদের লাভ হয় তারা। এবার আসি এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার পার্থক্যে। যেসব শিক্ষার্থীরা মোটামুটি ভালো পড়াশোনা করে, ভালোভাবে প্রিপারেশন নেয়, তারাও এইচএসসির তুলনায় অ্যাডমিশনে একটু কম নাম্বার পায়। এর কারণ হলো সময়ের যে স্বল্পতা। অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে একটা স্টুডেন্ট যে পরিমাণ সময় পায়, অ্যাডমিশন পরীক্ষাগুলোতে সেই পরিমাণ সময় পায় না। আবার ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা আলাদা আলাদাভাবে হয়, এবং প্রতিটা পরীক্ষার আগে 2 দিন, ম্যাক্সিমাম 4 দিন 5 দিন পর্যন্ত ছুটি থাকে। অর্থাৎ ওই ছুটির মধ্যে স্টুডেন্ট ওই সাবজেক্টটা ভালোভাবে রিভাইজ করে। কিন্তু অ্যাডমিশন পরীক্ষাতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ সব সাবজেক্টের পরীক্ষা কিন্তু একসঙ্গে দিতে হয়। একসঙ্গে দেওয়ার কারণে ওইরকমভাবে রিভিশন টাইমটা কিন্তু পাওয়া যায় না। আরেকটা ব্যাপার থাকে পরীক্ষার হলের পরিবেশ। ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন একজন স্টুডেন্ট দেয়, তখন তার হল, তার আশপাশের বন্ধুবান্ধব, ডানে বামে সামনে পেছনে পরিচিত ছেলেমেয়েরা বসে, যার কারণে পরীক্ষার হলের পরিবেশটা থাকে তার অনুকূলে। কিন্তু অ্যাডমিশনে কি হয়? অচেনা একটা শহরে গিয়ে, অচেনা একটা পরীক্ষার সেন্টারে বসে, অচেনা মুখের ভিড়ে বসে পরীক্ষাটা দিতে হয়, যার কারণে এখানে স্টুডেন্টের নাম্বার অটোমেটিক অনেকটা কমে যায়, এবং অ্যাডমিশনে অনেক টেনশন নিয়ে অনেকে পরীক্ষাটা দেয়, যার কারণে অনেকের নাম্বার কমে যায়। কিন্তু ফেল করার যে বিষয়টা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা জিনিস বোঝায় যে যারা একদমই পড়াশোনা করে না, যারা কোনো কিছু বুঝে পড়ে না, যারা সারা বছর পড়াশোনায় ফাঁকি দিয়ে যায়, তাদের পক্ষে কিন্তু এইসব পরীক্ষায় পাশ করা সম্ভব না। কারণ এইগুলো রিভিশনের পরীক্ষা না, এগুলো খাতায় কি আছে, বইয়ে কি আছে এইটার পরীক্ষা না। এই পরীক্ষাটা হচ্ছে একটা স্টুডেন্টের মাথায় কি আছে। অর্থাৎ যার মাথায় যত বেশি কিছু আছে সেই অ্যাডমিশনে কিন্তু ভালো করবে, যার বেসিক যত স্ট্রং, যে রিভিশন না দিয়েও অনেক কিছু পারে, সেই একমাত্র এই পরীক্ষাগুলোতে ভালো করবে। এবং এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী, অর্থাৎ পরীক্ষার রেজাল্টেই দেখা যাচ্ছে এই 100 জনে 94 জন শিক্ষার্থী কিন্তু এই জায়গাটাতে দুর্বল, যাদের বেসিক স্ট্রং না, যারা রিভিশন দিয়ে কোনো কিছু, রিভিশন ছাড়া কোনো কিছু পারে না। এবার আসি বাংলাদেশের কলেজগুলোর অবস্থা নিয়ে। কারণ আমাদের দেশের যে শিক্ষার করুণ পরিণতি, এর জন্য কলেজগুলো অনেকাংশেই দায়ী। আপনি আপনার যে কোনো অসুস্থতা নিয়ে একটা সরকারি মেডিকেলে চলে যান, আপনি মিনিমাম একটা ট্রিটমেন্ট পাবেন। কিন্তু আপনি কিছু শেখার জন্য এই সরকারি, আধা সরকারি কলেজগুলোতে যান, আপনি মিনিমাম কোনো শিক্ষা এই কলেজগুলোতে পাবেন না। কোনো শিক্ষার্থী মিনিমাম কোনো শিক্ষা এই কলেজগুলোতে পায় না। এই কলেজগুলো দিনে দিনে এক একটা এক্সাম সেন্টারে পরিণত হয়েছে। এদের কাজ হচ্ছে নিয়মিত মিড টার্ম, ইয়ার চেঞ্জ, প্রি টেস্ট, টেস্ট নামক পরীক্ষাগুলো নেওয়া। যে 2-4টা কলেজে নিয়মিত ক্লাস হয়, সেই ক্লাসগুলো খুব সনাতনী পদ্ধতিতে হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি বা যে কোনো অ্যাডমিশন ভর্তি রিলেটেড কোনো পড়াশোনা এই কলেজগুলোতে হয় না, যার কারণে ভর্তি পরীক্ষাতে স্টুডেন্টরা খুবই খারাপ করে। আরেকটা বিষয় হচ্ছে, যে কলেজগুলোতে ক্লাস হচ্ছে সেই কলেজগুলো ক্লাসের মান খুব জঘন্য হওয়াতে স্টুডেন্টদের সময় নষ্ট হচ্ছে, যার কারণে তারাও ইচ্ছা থাকলেও ঠিকমতো পড়াশোনা করতে পারে না। এখন কথা হলো, কলেজগুলোতে কি হয়? এখানে স্টুডেন্টদেরও দোষ আছে। শিক্ষার্থীরাও কলেজগুলোতে খুব ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করে না। টিচার এবং স্টুডেন্ট, কলেজের টিচার এবং স্টুডেন্টদের মধ্যে খুবই খারাপ সম্পর্ক, এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বলতে বছর শেষে র্যাগ ডে পালন, এছাড়া শিক্ষার্থীরাও কলেজে খুব বিশেষ কিছু কিন্তু করে না। এখন প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থীর পড়াশোনাটা কিভাবে হচ্ছে, একজন শিক্ষার্থী কিভাবে তার পড়াশোনাটা কমপ্লিট করছে? উত্তরটা খুবই সোজা, প্রাইভেট পড়ে। অর্থাৎ কলেজে যখন পড়াশোনা হচ্ছে না, তখন তাকে বাইরে প্রাইভেট পড়তে হচ্ছে।
এখন একজন শিক্ষার্থী কিভাবে তার প্রাইভেট শিক্ষক নির্বাচন করছে দুইভাবে। এক, কোনো দালাল দ্বারা প্রভাবিত হয়ে। দুই, জনপ্রিয় কোনো শিক্ষকের সুনাম শুনে। প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকা দালালরা শিক্ষার্থীদেরকে যে জায়গাগুলোতে ভর্তি করে দেয় সেই জায়গাগুলোতে সাধারণত পড়াশোনা হয় না, কারণ এই শিক্ষকগুলো অযোগ্য। আর ডিউ থাকা পেমেন্টটা উঠে গেলেই এই শিক্ষকরা পরবর্তী বছরের জন্য মার্কেটিংয়ে নেমে পড়ে এবং বর্তমান স্টুডেন্টদেরকে আর তেমনভাবে কোনো সার্ভিস বা অ্যাটেনশন দেয় না এবং তাদেরকে ঠিকমতো পড়ায় না। আর মজার ব্যাপার হচ্ছে, এই ধরনের শিক্ষকরা যেহেতু অযোগ্য, এরা খুব একটা ভালো পড়াতেও পারে না। কোনো শিক্ষার্থী যখন পপুলার কোনো শিক্ষকের কাছে ভর্তি হয়, জনপ্রিয় কোনো শিক্ষকের কাছে যখন ভর্তি হয়, তখন সেটা একদিক থেকে ঠিকই আছে, কারণ শিক্ষক ভালো না হলে কখনো জনপ্রিয়তা পেত না, হয়তো ভালোই পড়াবে। কিন্তু এই পপুলার শিক্ষকগুলোর সমস্যা হচ্ছে তারা স্টুডেন্টদেরকে এক্সট্রা অ্যাটেনশনটা দেয় না, দুর্বল স্টুডেন্টদের জন্য আলাদা কোনো সেশনের ব্যবস্থা করে না, বা তাদের পার্সোনাল যে প্রবলেম সলভিংয়ের যে সময় সেটা দেয় না, এবং এক্সট্রা পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের মেধা যাচাই করা বা বেশি পরিমাণে পরীক্ষা নিয়ে যে শিক্ষার্থীদের মেধাটা যাচাই করা বা প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা যাচাই করা, এই এক্সট্রা কাজগুলো এই শিক্ষকগুলো করে না। কারণ এদের একটা ধারণা যে এগুলো না করলেও তারা স্টুডেন্ট পেয়ে যাবে, যার কারণে তারা এগুলো না করার কারণে যেটা হয়, ভালো স্টুডেন্টরা হয়তো তাদের পড়াশোনা কোনো না কোনোভাবে কমপ্লিট করেই নেয়, কিন্তু দুর্বল শিক্ষার্থীরা সবসময়ই পিছিয়ে থাকে। এত বড় বড় কোচিং সেন্টার, অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইনের জনপ্রিয় শিক্ষক, অনলাইনের বড় বড় পীর লেভেলের শিক্ষক, এত কিছুর পরেও একজন শিক্ষার্থীর পড়াশোনা কেন হয় না? এর কারণ হচ্ছে সেই শিক্ষার্থীও নিজের যে দায়িত্ব, সেটা আসল যে দায়িত্ব সেটা সে ঠিকমতো পালন করে না। একজন শিক্ষার্থীর আসল দায়িত্বটা কি? সেটা হচ্ছে তাকে নিয়মিত পড়তে বসতে হবে, তাকে নিয়মিত ক্লাস টেস্টগুলো দিতে হবে, সমস্যা হলে শিক্ষকের কাছে আসতে হবে। এই কোনো কাজই কোনো শিক্ষার্থী ঠিকমতো করতে চায় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের দেশের হাই স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যত শিক্ষার্থী আছে তারা কেউই পড়াশোনায় মনোযোগী না, তারা কেউই পড়াশোনায় নিয়মিত না, এবং তারা পড়াশোনাটাকে, বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনাটাকে ভালোবাসে না। যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তার, ভালো শিক্ষক, ভালো বিজ্ঞানী কিছুই বের হচ্ছে না, যার কারণে আমাদের দেশ কিন্তু একটা একদম অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক বিষয় নিয়ে কথা বললাম, যেখানে কলেজের দোষ নিয়ে কথা বললাম, প্রাইভেট ভাইয়াদের দোষ নিয়ে কথা বললাম, শিক্ষকের দোষ, স্টুডেন্টদের দোষ নিয়েও কথা বললাম। এখন আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা যে জায়গায় গেছে, যে খারাপ অবস্থায় গেছে, এখান থেকে একে টেনে তোলার জন্য আসলে কি করতে হবে? এখানে এটা করার জন্য দরকার হচ্ছে একটা ভালো কম্বিনেশন, অর্থাৎ কলেজগুলোকে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে হবে। কলেজ যদি মনে করে যে শিক্ষার্থী তো প্রাইভেট পড়বেই, অর্থাৎ আমাদের কি কাজ, তাহলে হবে না, কারণ সব শিক্ষার্থী প্রাইভেট নাও পড়তে পারে। এমন কোনো শিক্ষার্থী থাকতে পারে যে হয়তো কলেজের পড়াশোনার উপরেই, কলেজের ক্লাসের উপরেই ডিপেন্ডেন্ট, এরকম হতেই পারে, যার কারণে কলেজকে এখানে হাল ছেড়ে দিলে চলবে না। প্রাইভেট ভাইয়ারা, যারা প্রাইভেট শিক্ষক, বাইরে যারা ফ্রিল্যান্সার শিক্ষক, তারা এই স্টুডেন্ট পড়ায়, তাদের সব কিছু হচ্ছে, যার কারণে তাদেরকে এই জায়গাতে আরও দায়িত্বশীল হতে হবে এবং স্টুডেন্টের পার্সোনাল প্রবলেম, বেশি বেশি পরীক্ষা নেওয়া, তাদের সাথে তাদের কাছে গিয়ে তাদের সমস্যাটা বোঝা, এই জায়গাতে প্রাইভেট টিচারদেরকে আন্তরিকতা আরও বাড়াতে হবে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকেও আগায় আসতে হবে। তাদের নানান রকম যে নেশা, মোবাইলের নেশা বলি, বিভিন্ন রকম নেশা বলি, পার্সোনাল লাইফের সমস্যা বলি, সব কিছুকে দূরে ঠেলে তারা যেন নিয়মিত টেবিলে বসে পড়াশোনা শুরু করে মনোযোগ দিয়ে। এই সব কিছুর কম্বিনেশন না হলে আমরা কিন্তু শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে আমরা দিন দিন পিছিয়ে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।